নাকি পরের স্লাইডে গেছিলাম, লিনে গেছিলাম? না স্যার, লিন তো ধরা হয়নি স্যার। হ্যাঁ, এই যে আমরা মাইন্ডসেটের এই ছবিটা দেখেছি, তাই না? জি স্যার, এটা দেখেছি। যে মাইন্ডসেট ঠিক না করলে মানে কাজ হবে না, এবং মাইন্ডসেটটা ঠিক করার উপায় হচ্ছে ভ্যালু এবং প্রিন্সিপাল গুলোকে ধারণ করা। ধারণ করা। ঠিক আছে, নিজের মধ্যে ধারণ করা, আদারওয়াইজ আমরা নিজেরা অ্যাজাইল হতে পারবো না। আমাদের টিম অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্টের কনসেপ্ট ইউজ করেও খুব একটা বেনিফিট পাবে না। এবং এখানে আমরা বলছিলাম এটা আসলে এই ছবিটাতে পুরো পিএম বক্স 7 এর সবকিছু এই ছবিটার মধ্যেই আছে কিন্তু, হ্যাঁ। হুম। খুবই ইম্পর্টেন্ট একটা ফিগার, এখানে দেখবেন যে সবকিছু আছে। So, আমরা গত ক্লাসে 12টা প্রিন্সিপাল নিয়ে আলোচনা করেছিলাম, পিএম বকের 12টা প্রিন্সিপাল, অ্যাজাইলের যেমন 12টা প্রিন্সিপাল, পিএম বকেরও 12টা প্রিন্সিপাল আমরা দেখেছি। এবং প্রিন্সিপাল গুলো আমরা দেখেছি যে কানেক্টেড উইথ, কিছু কিছু কানেক্টেড উইথ অ্যাজাইল। আচ্ছা। আর আমরা এমনি পিএম বক আগের ভার্সন গুলোতে আমরা 10th নলেজ এরিয়া বলতাম, এখন নলেজ এরিয়া বলি না, আমরা বলছি পারফরমেন্স ডোমেইনস। তো সেটাও অনেকটাই মিল আছে নলেজ এরিয়ার সাথে। পারফরমেন্স ডোমেইন এবং নলেজ এরিয়া, এই দুটোর মধ্যে পার্থক্য কি মনে আছে? পার্থক্য কি, মেইন পার্থক্য কি? নলেজ এরিয়া 10টা নলেজ এরিয়া, তাই না? আর এখানে আমরা 8টা পারফরমেন্স ডোমেইন দেখছি। এই দুটোর মধ্যে মেইন পার্থক্য কি? আমি বলেছিলাম পারফরমেন্স ডোমেইন হচ্ছে আউটকাম ফোকাস। হুম। নলেজ এরিয়া হচ্ছে আউটপুট, ভ্যালু ভ্যালু ফোকাসড। না, নলেজ এরিয়া ছিল আউটপুট ফোকাস। আউটকাম আউটপুট, ইয়েস। আউটপুট ফোকাস ছিল, মানে ইমিডিয়েটলি কি হবে সেটাই আমরা দেখতে যাচ্ছিলাম। কিন্তু এখানে আসলে আমরা আউটকামে বেশি ফোকাস হয়েছি পারফরমেন্স ডোমেইনে। পারফরমেন্স ডোমেন। হুম। হ্যাঁ, আর ম্যাথডস মানে বিভিন্ন টুলস টেকনিক আমরা শিখবো, সেগুলো হচ্ছে ম্যাথডস। মডেলস, হ্যাঁ, বিভিন্ন থিওরি আছে দেখবেন, যেমন আপনার মোটিভেশন থিওরি, টিমের ফরমেশন থিওরি, লিডারশিপ থিওরি, এই থিওরি গুলো আমরা মডেলসে পড়বো। এগুলো কভার হয়ে যাবে ক্লাসের মধ্যে থেকে। আর ডেলিভারেবল মানে হচ্ছে বিভিন্ন মানে প্রসেসের শেষে বা কাজের শেষে আমরা বিভিন্ন ডেলিভারেবল তৈরি করি, কিংবা আমাদের প্রজেক্টের মেইন টার্গেট কি, প্রজেক্টের যে কাজগুলো করবো এগুলো তো আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য। আউটপুটটা কি আসলে এটা, ডেলিভারেবল বা আউটপুট, সেটাকে আমরা বলতেছি ডেলিভারেবল। একাধিক ডেলিভারেবল তৈরি হতে পারে প্রজেক্টে, বা প্রজেক্টে এক একটা ফেজে এক এক ডেলিভারেবল তৈরি হয়ে আমরা কম্বাইনলি একটা আউটপুট দিতে পারি, যেটাকে অ্যাজাইলে বলা হয় ইনক্রিমেন্টাল, তাই না? ইনক্রিমেন্টাল। আর্টিফেক্টস মানে প্রজেক্ট ম্যানেজমেন্টে নানান ধরনের ডকুমেন্ট আমরা ইউজ করবো, স্পেশালি ডকুমেন্ট, হ্যাঁ। তো সেই ডকুমেন্ট গুলোকে আমরা আর্টিফ্যাক্টস বলতেছি। নানান ধরনের ডকুমেন্ট নিয়ে আমরা ক্লাসে আলোচনা করেছি অলরেডি, যেমন একটা করেছি ওয়ার্কিং এগ্রিমেন্ট। ওটা কিন্তু একটা ডকুমেন্ট, সেই ডকুমেন্টটাকে অ্যাজাইল টিম বলে হচ্ছে ওয়ার্কিং এগ্রিমেন্ট, কিংবা সোশ্যাল সোশ্যাল কন্ট্রাক্ট। হ্যাঁ, সোশ্যাল কন্ট্রাক্ট মানে আমরা অ্যাজ এ টিম কাজ করার সময় নিজেদের মধ্যে একটা সোশ্যাল কন্ট্রাক্ট করে নেবে, যে আমরা টাইমলি অফিসে আসবো, টাইমলি অফিস থেকে যাব, হ্যাঁ। তারপরে আমাদের অ্যাটিটিউড কিরকম হবে, বিহেভিয়ার কিরকম হবে, সবাইকে আমরা সুযোগ দেবো, সাইকোলজিক্যাল সেফটি এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, এই জিনিসগুলো। তো এটাকে আমরা সোশ্যাল কন্ট্রাক্ট বলছি, কিংবা ওয়ার্কিং এগ্রিমেন্ট বলছি। এটাকে ট্রেডিশনাল প্রজেক্টে আমরা বলি হচ্ছে টিম চার্টার। আর্টিফ্যাক্টসটার নাম হচ্ছে টিম চার্টার। তো আমরা এটা নিয়ে আলোচনা করব। এরপরে আমরা এই দুইটা নিয়ে কিন্তু বিস্তর একটু আলোচনা করেছিলাম, তাই না? যে ইনফ্লুয়েন্স আসে প্রজেক্টে, কোথা থেকে আসে, অর্গানাইজেশন থেকে, দেশ থেকে, গ্লোবাল থেকে। তো সেগুলোকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম। এক্সটার্নাল গুলো এক্সাম্পল দিয়েছিলাম, পেস্টেল, মনে আছে না? পেস্টেল, টিকপ, ধোকা, এগুলো হচ্ছে বোকা। এক্সটার্নাল। আর ইন্টারনাল হচ্ছে আপনার টিমের ভিতরে, অর্গানাইজেশনের ভিতর থেকে যেগুলো আসে। যেমন আপনার অর্গানাইজেশনের নিজস্ব কোড অফ ইথিক্স, অর্গানাইজেশনের প্রকিউরমেন্ট পলিসি পলিসি এইচআর পলিসি পলিসি ঠিক আছে, অর্গানাইজেশনের অর্গানোগ্রামটা কিরকম। হুম। হ্যাঁ, তো ফোর্সে বা আর্মিতে বলেছিলাম যে এক ধরনের ম্যানেজমেন্ট স্ট্রাকচার, আবার দেখা যাবে প্রাইভেট সেক্টরে একদম অন্য ধরনের ম্যানেজমেন্ট স্ট্রাকচার। প্রাইভেট সেক্টরে আমরা এমডি কেও ভাই বলি। হ্যাঁ, দেখবেন যে রবির লোকজন কিশোর আছে বলে, সবাই আমরা ভাই হ্যাঁ, বলি। হ্যাঁ, রবিতে হচ্ছে ইভেন সিটিও কেও ভাই বলে আর কি। সিটিও তো আমরা ভাই বলি, কিন্তু এটা যদি আপনি সরকারি জায়গায় গিয়ে বা আর্মিতে গিয়ে ভাই বলেন, তাহলে তো আপনার চাকরি নাই। হ্যাঁ, তো এগুলো আসলে এটা হচ্ছে আমাদের অর্গানোগ্রাম বা ম্যানেজমেন্ট স্ট্রাকচার, লিডারশিপ স্ট্রাকচারটা কিরকম। হুম? তো সেগুলো আমরা বলতেছি ইন্টারনাল ফ্যাক্টরস। এগুলো নিয়ে আমরা আরো আলোচনা করব সামনে। হুম? আর আমরা বলেছি যে প্রজেক্ট ম্যানেজমেন্ট আসলে ভ্যালু ডেলিভারি সিস্টেমের একটা কম্পোনেন্ট সে, কারণ এটার থ্রুতে আমরা ভ্যালু ডেলিভার করি প্রজেক্টের থ্রুতে।
আর আরেকটা কথা আমরা বারবার বলে যাচ্ছি যে কাস্টমাইজ করতে হবে, তাই না, টেইলর করতে হবে। টেলারিং করতে হবে। হ্যাঁ, সব জিনিস সব সমানভাবে আপনার জন্য ফিট না, আপনার অর্গানাইজেশনের বা আপনার প্রজেক্টের জন্য ফিট না, সেটা আপনাকে ঠিক করে নিতে হবে। সেটিকে আমরা বলতেছি টেইলিং করা বা কাস্টমাইজ করা। এই জন্য আমি দুইটা টার্ম ইউজ করেছিলাম, একটা হচ্ছে কনটেক্সট কাউন্ট, কনটেক্সট কাউন্ট লিখতে বলেছিলাম, আর একটা কি টার্ম ছিল, Choice is good. চয়েস ইজ গুড। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমরা এত জিনিস জানবো এই ক্লাসে, মনে হবে যে এত হিউজ কেন। জানতেছে এই কারণে যেহেতু আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট একটা বিশাল ডিসিপ্লিন, হ্যাঁ, এবং এখানে যা শিখবো তার চেয়ে আরো অনেক বেশি জিনিস আছে, কিন্তু এইটাও অনেক বেশি লাগতে পারে আপনাদের কাছে। কিন্তু এইটা আমরা জানতেছি এই কারণে যাতে আসলে আমাদের টুল কিটটা অ্যাজ এ লিডার বা প্রজেক্ট ম্যানেজার, আমাদের টুল কিট সেটা যাতে কি হয়, অনেক বেশি হয়, মানে হ্যাঁ, তাহলে আমি আসলে যখন যেটা লাগবে সেই টুল কিট থেকে সেই জিনিসটা আমি ইউজ করতে পারবো। তো আমরা কিন্তু অ্যাজাইলের প্রথম চ্যাপ্টারে আছি, এবং অ্যাজাইল নিয়ে গল্প করেছিলাম যে অ্যাজাইলে কিভাবে জন্ম হয়েছে 2001 সালে। তো অ্যাজাইল কিন্তু আমরা বলেছি যে অ্যাজাইল কিন্তু হুট করে কোথা থেকে আসেনি, বলছিলাম যে ম্যানুফ্যাকচারিং দ্বারা সবচেয়ে বেশি ইম্প্যাক্টেড হয়েছে। তো অ্যাজাইল কোথা থেকে আসে? অ্যাজাইল ইজ এ ব্ল্যাঙ্কেট টার্ম। হ্যাঁ, লিনের বিভিন্ন কনসেপ্ট অ্যাজাইল নিয়েছে। লিন আমরা এখনো পড়ি নাই। লিন শব্দটার মানে কি? লিন সহজীকরণ করা, কমানো স্যার। তারপর মানে কমানো, হালকা পাতলা এরকম আর কি বলি আমরা, তাই না, যে আমাদেরকে লিন হতে হবে। হ্যাঁ, Hmm. একটা অর্গানাইজেশনকে হেভি ওয়েট হওয়া যাবে না, লিন হয়ে চলতে হবে, এরকম আর কি। তো এটা Reducing ম্যানুফ্যাকচারিং। waste. হ্যাঁ, এবং ওয়েস্ট কত কমানো যায়, লিনের মেইন কনসেপ্ট হচ্ছে রিডিউসিং ওয়েস্ট। ঠিক আছে, yes. আমরা সামনে কথা বলবো। কানবান ওই সময় ছিল ম্যানুফ্যাকচারিং এ। হ্যাঁ, কানবান মানে হচ্ছে ভিজুয়াল বোর্ড। কানবান খুবই সহজ একটা জিনিস, যেটা দিয়ে আসলে আমরা ম্যানুফ্যাকচারিং এ কাজ করা হয়। ম্যানুফ্যাকচারিং দেখবেন যে আপনার প্রোডাকশন সিস্টেম যে থাকে, হ্যাঁ, একটা মেশিন, সেকেন্ড মেশিন, থার্ড মেশিন, ফোর্থ মেশিন, কাজগুলো কিন্তু সিকোয়েন্সিয়াল হতে থাকে। হুম। এখানে যে কাজটা হচ্ছে এটা শেষ হলেই শুধুমাত্র এখানে আসতে পারবে, তারপর এটা আবার এখানে যাবে, তারপর এখানে যাবে, এইভাবে দেখবেন। আমি এই যে রিসেন্টলি কাফকোতে ক্লাস নিতে গিয়েছিলাম, আপনাদের এই সপ্তাহে যে সপ্তাহে ক্লাস নিতে পারলাম না, চিটাগাং এ কাফকোতে গেছিলাম সার কারখানায়, তো প্ল্যানটা দেখে আসলাম আমি ক্লাসের ফাঁকে। বিশাল বড় স্যার। হ্যাঁ, বিশাল প্ল্যান, আমার তো ভয় লাগলো, ওখানে একটু হাঁটতে টাতে আমার ভয় লাগতেছিল, এত সাউন্ড আর এত হিট বেরোচ্ছে। স্যার 6 মাস তো বন্ধই থাকে স্যার। তো যাই হোক, ওখানে মানে সবগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ, হুম। যে আমার এখানকার শেষ হলে এখানে, এখানে শেষ হলে এখানে, এবং অটোমেটিক আমি একদম যেখানে কাজ শুরু হয়েছে, হ্যাঁ, সে আপনার গ্যাস নিচ্ছে, নেওয়ার পরে ওটা একদম প্যাকেজ হয়ে ট্রাকে উঠে যাচ্ছে। সে আমি ট্রাক পর্যন্ত চলে গেলাম, যে একদম ট্রাকে চলে যাচ্ছে, তার মানে কি এটা কিন্তু একদম সিরিয়ালি চলে যাচ্ছে, এবং ট্রাকে হয়ে একদম চলে যাচ্ছে ইয়াতে, হ্যাঁ, যেখানে সাপ্লাই দেওয়ার কথা সেখানে চলে যাচ্ছে। ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, তো এই যে কানবান, মানে স্টেপ বাই স্টেপ আমরা কাজগুলো করব। হ্যাঁ, এবং নর্মালি কখন এখান থেকে উল্টো ব্যাক করে না, ব্যাক করলে যদি কোনো নষ্ট হয়ে যায় তাহলে এটা আলাদা কোনো জায়গায় রাখা হবে, সেটাতে পরে রিআপ করে ঠিক হতে পারে, কিংবা এটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এইটা কিন্তু আবার এখানে এসে আবার কারেকশন করে আবার দেবো, এরকম করতে গেলে কিন্তু কাজ আর আগাবে না। তো হুম। সেই কনসেপ্টটাকে আমরা কানবান বলতেছি, যেটা আমরা দেখবো সামনে। হ্যাঁ, তো কানবান থেকেও অ্যাজাইল অনেক কিছু নিয়েছে। ঠিক আছে, আর ওই সময় আসলে আরো কিছু মার্কেটে, যেহেতু অ্যাজাইল আসে নাই, কিন্তু অনেকে বলেছিলাম যে অনেক কিছু প্র্যাকটিস করে। তো সেই সময় স্ক্রাম ছিল, স্ক্রাম আসলে 1995 থেকে ছিল স্ক্রাম। ক্রিস্টাল নামে একটা মেথড ছিল। ঠিক আছে, তারপরে ফিচার ড্রিভেন ডেভেলপমেন্ট, ডিএসডিএম, এক্সট্রিম প্রোগ্রামিং, এটা পুরো সফটওয়্যারের একটা ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস। এই জিনিসগুলো ছিল। এউপি ছিল। হ্যাঁ, এউপি মানে কি মনে থাকে না আমার, এটা কি জানো মানে, ইউপি তে হচ্ছে ইউনিফর্ম বোধ হয় কিছু একটা আছে, সামনে আছে। আর স্ক্রাম বান, হ্যাঁ, এই জিনিসগুলো আসলে অ্যাজাইল বিভিন্ন কনসেপ্ট গুলো এইসব জায়গা থেকে নিয়েছে আর কি। হ্যাঁ, সেই জন্য আমরা বলতেছি অ্যাজাইল ইজ এ ব্ল্যাঙ্কেট টার্ম। তো যেখানে বেশিরভাগই আমরা দেখতেছি লিন থেকে নিয়েছে, কানবান অনেক বেশি, আর আরো মাঝখানে যেগুলো আছে সেখান থেকে অনেক কিছু প্র্যাকটিস গুলো অ্যাজাইল নিয়েছে। তো আমরা লিন দিয়ে একটু শুরু করব। এরকম না যে আমাদের লিনের খুব ডিপে যেতে হবে, দরকার নেই। আমাদের লিন শব্দটা দেখবো যে পরীক্ষা অনেক জায়গায় আছে, মেইন কনসেপ্ট গুলো বা মেইন প্র্যাকটিস বা প্রিন্সিপাল গুলো কি, এটা নিয়ে একটু বুঝলেই আমাদের হবে আর কি। সো লিনের আসলে মানে এখানে দেখেন সাতটা সাতটা প্র্যাকটিস আমি এখানে বলেছি। অনেক বইয়ে দেখবেন যে লিনের 5টা প্রিন্সিপাল আছে, হ্যাঁ, বা 7টা প্রিন্সিপাল প্র্যাকটিস আছে, এরকম বলে আর কি। হ্যাঁ, তো আমরা ওই
ডিবেটে যাচ্ছি না, আমরা জাস্ট আমাদের জন্য যা লাগবে সেটা নিয়ে আলোচনা করছি। যে 7টা প্র্যাকটিস আমরা লিন থেকে নিয়েছি অ্যাজাইল। তো প্রথম যেটা, লিনের মেইন কনসেপ্ট হচ্ছে এইটা, এলিমিনেট ওয়েস্ট। যেখানেই আপনার প্রসেসের মধ্যে, কাজের মধ্যে কোনো ওয়েস্ট থাকবে, সেটাকে রিমুভ করলেই কিন্তু আপনার প্রসেস অনেক লিন হয়ে যাবে, অনেক ইমপ্রুভ করবে। তো যেখানে ওয়েস্ট পাবো সেখানে আমরা এলিমিনেট করার চেষ্টা করতে হবে। এই জন্য আমরা বলি লিন ইকুয়াল টু ফাইট অ্যাগেনস্ট ওয়েস্ট। লিন ইকুয়াল টু ফাইট অ্যাগেনস্ট ওয়েস্ট। ওয়েস্টের সাথে যুদ্ধ করে লিনের মেইন কাজ। আচ্ছা, লিনের আরেকটা প্র্যাকটিস হচ্ছে এই এই এলিমেন্ট ওয়েস্টের 8টা ওয়েস্ট আছে। এই সার্চ দিলে আপনার পাবেন গুগলে 8টা ওয়েস্ট। এই 8টা ওয়েস্ট যদি আপনি রিমুভ করতে পারেন, দেখবেন যে আপনার প্রসেস অনেক ইমপ্রুভ হয়েছে। তা আমরাও দেখবো আমাদের নেক্সট স্লাইডে 8টা ওয়েস্ট নিয়ে আলোচনা আছে। পরীক্ষায় কখনো 8 ওয়েস্ট নিয়ে পরীক্ষা আসবে না, কিন্তু আমার মনে হয় আমাদের নিজেদের জন্য খুব দরকার, জানাটা দরকার। আচ্ছা, সেকেন্ড প্র্যাকটিসটা হচ্ছে এম্পাওয়ার দ্য টিম। দেখেন এখানের সাথে কিন্তু অ্যাজাইলের অনেক মিল আছে, দেখবেন অ্যাজাইলে এম্পাওয়ার দ্য টিম আছে না? টিমকে আছে। মোটিভেট করতে হবে, এম্পাওয়ার করতে হবে, তাদের উপর বিশ্বাস করতে হবে যে তারা কাজ করতে পারে। তো দেখেন এই কনসেপ্টটা কিন্তু লিন থেকে নিয়েছে। ডেলিভার ফাস্ট, এটা কি অ্যাজাইলে ছিল? ইয়েস। হ্যাঁ, অ্যাজালে আছে। হ্যাঁ, একটা প্রিন্সিপাল আছে না একদম, যে খুব কুইকলি দিতে হবে এবং অল্প অল্প করে ডেলিভারি। উইকলি বা মান্থলি দিতে হবে। হ্যাঁ, এবং কাস্টমারকে কুইকলি ডেলিভারি দিতে হবে। অপটিমাইজ দ্য হোল, এটাতে একটু পড়ে আসতেছি। বিল্ড কোয়ালিটি ইন, এটা কিন্তু অ্যাজাইল একটা ছিল, যে সবাই মিলে আর্কিটেকচারটা ঠিক করতে হবে, আদারওয়াইজ অ্যাজাইল হওয়া যাবে। ডিজাইন যদি ঠিক না করি, আমরা ডিজাইনের মধ্যে যদি কোয়ালিটি না হয়, ডিজাইন ফলো করতে আমরা পরের কাজগুলো করি, যে কোনো কাজই করেন না কেন, বা আমরা প্রথমে একটু প্ল্যান করি তারপরে কাজটা করি, প্ল্যানটাই যদি ভুল হয় তাহলে কাজ কিন্তু প্রবলেম হবে। বা আপনি একটা বাড়ি বানাচ্ছেন, আপনার বাড়ির মধ্যে আর্কিটেকচার ডিজাইন, স্ট্রাকচার ডিজাইনই ভুল করছেন আপনি, তাই তো এটা আরো ম্যাসিভ প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, আপনি কালভার্ট বানাইছেন, ব্রিজ বানাইছেন, ঠিক মতো ডিজাইন ঠিক করেন নাই, তাহলে তো এটা ভেঙেই পড়ে যাবে। দেখেন আপনারা চিন্তা করেন যে হান্ড্রিজ ব্রিজ, তাই না, আমাদের সবচেয়ে পুরানা ব্রিজ, ব্রিটিশটা করে গেছে, এবং মুক্তিযুদ্ধের সময় একটা কিন্তু ইয়াও উড়িয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তারপরে কিন্তু ওটা এখনো কিন্তু সার্ভাইভ করে আছে কিন্তু। দেখেন সে কবেকার কনস্ট্রাকশন এটা। ওই সময় তো এত ইয়াও আসে নাই, টেকনোলজি আসে নাই, এত কিছু হয় নাই, কিন্তু ওনারা কিন্তু ডিজাইনটা কিরকম করছেন দেখেন, এখনো কিন্তু এটা স্টিল সার্ভ করে যাচ্ছে। তো এইটাও কিন্তু আমরা অ্যাজাইলে বলেছি যে আসলে যদি ডিজাইন ঠিক না হয়, আর্কিটেকচার যদি ঠিক না হয়, তাহলে কিন্তু ভালো অ্যাজিলিটি করা যাবে না। সেটাও একটা লিনের কনসেপ্ট। আরেকটা দেখেন, ডেফার ডিসিশনস, ব্র্যাকেট আমি লিখে রাখছি LRM। LRM মানে হচ্ছে লাস্ট রেসপন্সিবল মোমেন্ট। এই শব্দ দিয়ে বোঝা যাবে না, আপনি এই শব্দটা নিশ্চয়ই অনেক শুনেছেন, ইনফর্মড ডিসিশন। ইনফর্মড ডিসিশন, ইনফর্ম সেকশন। তাই না? এই যে আমরা ছোটবেলায় পড়ছি, ছোটবেলায় যে আমরা ছড়া টড়া গুলো পড়ছি না, বিভিন্ন ছড়া যে পড়ছি, এগুলো কিন্তু আসলে অনেক মিনিংফুল দেখবেন। যেমন আমরা ছোটবেলায় পড়ছি যে কাক নিয়ে গেছে চিলে, কান নিয়ে গেছে চিলে, পড়ছেন না? কান নিয়ে গেছে চিলে, এটা শুনেই সে চিলের পিছিয়ে দৌড়ানো শুরু করছে। কান না। হাত দিয়ে দেখে না যে আসলেই চিলে নিছে না কান নিজের জায়গাতে আছে। তো ইনফর্ম ডিসিশন মানে হচ্ছে যে আমি হুট করে কোনো কিছু না জেনে, একটা যতটুকু জানি তারপরে একটা ডিসিশন নিয়ে নিলাম, প্ল্যান করে ফেললাম, কাজ করে ফেললাম, এটা না করে আমরা যতদূর পারি অ্যাভেলেবল ইনফরমেশন নিয়ে, ডেটা নিয়ে ইনফর্ম ডিসিশন নেওয়ার চেষ্টা করি। এটাকে আমরা বলতেছি ডেফার ডিসিশন। এর মানে না ইচ্ছা করে দেরি করা, মানে হচ্ছে যে আমি যদি যত পারি ডেটার উপর, ডেটা ড্রিভেন যাতে আমার ডিসিশনটা হয়, ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি ডেফার ডিসিশন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে অ্যাম্প্লিফাই লার্নিং, এটা আমরা পড়েছি কিন্তু 12 নম্বর প্রিন্সিপাল ছিল না, কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করতে হবে, রিফ্লেক্ট করতে হবে, ইন্সপেক্ট অ্যাডাপ্ট করতে হবে। দিস ইজ নাথিং বাট অ্যাম্প্লিফাই লার্নিং, আমাদের কাছ থেকে কিভাবে ইমপ্রুভ করা যায়। অপটিমাইজ দ্য হোল, এটা কিন্তু আমি কথা বলেছিলাম যে সিস্টেম থিঙ্কিং, ডিসক্রিট চিন্তা না করে ফুল চিন্তা করতে হবে। যেটা আমি ওই যে পেটের এক্সাম্পল দিয়েছিলাম, মনে আছে না? খাবার যদি না দেই পেটকে, তাহলে কিন্তু সবকিছু অকেজো হয়ে যাবে। অ্যাজ এ হোল, হলিস্টিক ভিউ, এটা লিখে রাখা যে হলিস্টিক ভিউতে আসলে সবকিছু দেখতে হবে, বা সিস্টেম থিঙ্কিং। It's 5 o'clock. ওকে, আমাদের ইয়া কি রেকর্ড হচ্ছে তো না? হ্যাঁ, আমার মনে থাকে। ওকে, ঠিক আছে, তাহলে এই যে কয়েকটা জিনিস থেকে কিন্তু আমরা অ্যাজাইলে কিন্তু নিয়েছি, ঠিক আছে।
এবং আপনার এই লিন কিন্তু স্টিল সব জায়গায় খুবই পপুলার আর কি। হ্যাঁ, শুধু প্রজেক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট তো পরে আসলো, মানে আপনার অপারেশনে লিন আসলে সব জায়গাতেই প্র্যাকটিস করা হয়। হ্যাঁ, হুম। কোথা থেকে আসছে? টয়টা, হ্যাঁ, প্রোডাকশন সিস্টেম থেকে আসছে। হ্যাঁ, ওকে। এই যে 8টা ওয়েস্ট বলেছিলাম আমরা, একটু নামগুলো আমার জানা দরকার। হ্যাঁ, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, আসবে না কখনোই যে 8টা ওয়েস্ট কি কি, কিন্তু আমার মনে হয় জানলে আমাদের কাজের জন্য খুব কাজে লাগবে জিনিসটা। এটা মনে রাখার জন্য অনেকে বোধহয় কি বলে, টিম উড বলে, তাই না? টিম উড এরকম কিছু একটা বলে। ওকে, দেখেন প্রথমটা হচ্ছে ডিফেক্টস এন্ড মিস্টেক্স। এটা কিন্তু একটা ওয়েস্ট, সরি, ডিফেক্ট এন্ড মিস্টেক। হ্যাঁ, যদি আপনি ডিফেক্ট তৈরি করেন আপনার প্রোডাক্টে, সেটা কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ ওয়েস্ট। এটা তো সবচেয়ে বড় ওয়েস্ট, যে আপনি প্রোডাকশন করে ফেলছেন তারপর দেখুন যে ডিফেক্ট হয়েছে, ভুল হয়েছে, তাই তো লাভ হলো না, ওটাকে আবার ঠিক করতে হবে। সো দ্যাট ইজ এ ওয়েস্ট। ওয়েটিং, আপনি বসে আছেন, মানে আমি যদি ইন পার্সনে বলি যে আমি বসে আছি, কোনো কাজ আমার হাতে নাই, বা আমার মেশিনে আমি বসে আছি কিন্তু এই মেশিনে এখনো কাজ চলতেছে, হুম। 10 মিনিট 20 মিনিট আমি বসে আছি, তাহলে এটা ওয়েটিং কিন্তু আমার ওয়েস্ট দিচ্ছে, ওয়েস্ট তৈরি করছে। প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে। হুম। হ্যাঁ, ট্রান্সপোর্টেশন, একটা জিনিস নিয়ে যেতে কিন্তু ট্রান্সপোর্টেশন যখন থাকে তখন তো আসলে কোনো কাজ হয় না, প্রোডাক্টিভ কোনো কাজ হয় না। হুম। তো যে জিনিসটা দরকার সেটা যাতে অবশ্যই অ্যাভেলেবল থাকে। হুম, যদি আমি ওয়েট করতে থাকি ট্রান্সপোর্টেশনের জন্য, তাহলে কিন্তু আমার কাজটা ডিলে হয়ে যাবে। সো দ্যাট ইজ অলসো ওয়েস্ট। মোশন, ফোর্থ ওয়েস্ট হচ্ছে মোশন। হুম, মোশন মানে হচ্ছে, এটাকে অনেক সময় আমরা বলি যে কাজের স্টাইল বা ভঙ্গিমা। হুম, মানে কি, যে আমি আসলে যে মেশিন গুলো দিয়ে কাজ করি প্রোডাকশনে, সেই মেশিন গুলো আমাকে অন্য জায়গায় গিয়ে নিয়ে আসতে হয়, আমার হাতের কাছে নাই। দেখবেন যারা ফ্যাক্টরিতে কাজ করে, সব জিনিস কিন্তু যেটা যে তার লাগবে সব কিন্তু তার হাতের মধ্যেই আছে। হ্যাঁ, এবং কেউ দাঁড়িয়ে কাজ করতেছে, কেউ বসে কাজ করতেছে, যাকে যেভাবে রাখলে সবচেয়ে বেশি, হ্যাঁ, সে কাজ করতে পারবে এবং খুবই মানে কষ্ট ছাড়া, সেই ধরনের কিন্তু ফ্যাসিলিটি তৈরি করা হয়। হ্যাঁ, নাহলে কিন্তু কি হবে, দ্যাট ইজ অলসো ওয়েস্ট। যদি আমি ওখানে গিয়ে একটা নিয়ে আসলাম, আবার ডান দিকে গিয়ে একটা নিয়ে আসলাম, পিছনে গিয়ে একটা নিয়ে আসলাম, তা তো ওয়েস্ট হয়ে যাচ্ছে। তো সেটাকে আমরা বলতেছি মোশন। এটাও দেখতে হবে যে কোন মোশনটা বা কোন ভঙ্গিমাটা, স্টাইলটা দিলে আসলে কাজের সবচেয়ে উপযোগী হবে, টাইম কোনো নষ্ট হবে না, কোনো ধরনের ওয়েস্ট হবে না প্রোডাকশনে। 5 নম্বরটা হচ্ছে ওভার প্রোডাকশন। ঠিক আছে না, যতটুক লাগবে তার চেয়ে যদি প্রোডাকশন করেন হবে। হ্যাঁ, দুপুরে খাওয়ার সময় মাঝে মাঝে এরকম হয়, ভালো খাবার থাকলে বেশি খাওয়ার পরে দেখা যায় আসলে এত বেশি খেলাম কেন। হ্যাঁ, কষ্ট হয়ে যায় কিন্তু তখন। ওভার প্রোডাকশন করলে কিন্তু আপনার বিজনেসের জন্য খারাপ, কাজ যেটা চাইছে তার চেয়ে আপনি বেশি প্রোডাকশন করলেন। হুম। ইনভেন্টরি, যেখানে একটা বড় কনসেপ্ট আমরা জানি জিট, তাই না? জাস্ট ইন টাইম। জাস্ট ইন টাইম। আমার কাজের জন্য যে র ম্যাটেরিয়াল লাগবে, সেটা যখন যেটা লাগবে ওটুকুই যাতে থাকে, এর চেয়ে বেশি রাখলে কিন্তু কস্টলি হয়ে যাবে। ওয়ার হেজমেন্ট করা কস্টলি, ইনভেন্টরিতে রাখা কস্টলি, তারপর আবার জিনিস নষ্ট হয়ে যায়, হ্যাঁ, ভ্যালু কমে যায়। সো আমরা এমন ভাবে ম্যানেজ করবো ইনভেন্টরি যাতে আসলে যা লাগবে ডিমান্ড এবং সাপ্লাই যেন সবসময় ঠিক থাকে, তাহলে আমার ওয়েস্টটা কমে যাবে। ওভার প্রসেসিং, এটা বাংলায় ভালো প্রবাদ আছে, লেবু বেশি টিপলে তিতা হয়ে যায়। তিতা হয়ে যায়। তো যতটুক কাজ করার কথা তার চেয়ে বেশি তো দরকার নাই। হ্যাঁ, আমরা নিজেদের লাইফেও দেখবেন অনেকে খুব বেশি স্ক্রুটিনি করে বা মাইক্রো অ্যানালাইসিস করতে থাকে, ফলে দেখা যায় যে কাজটা 1 ঘন্টায় হওয়ার কথা সেটা 3 ঘন্টায় দিচ্ছে। হুম, কারেকশন করতে করতে দিচ্ছি না আমি তাকে, কিন্তু আগে আসলে একটা ভার্সন তো দিয়ে দেন, তাই না? তারপরে আসলে কাজ করে, নেক্সট ভার্সনের জন্য ওয়েট করে, না হলে ওটাই দেখা যাবে হচ্ছে না। ওকে, আর হিউম্যান পটেনশিয়াল যদি আমরা ঠিক মতো ইউজ করতে না পারি, যার যে পটেনশিয়াল তাকে যদি সেই জায়গায় না দেই বা সেই পরিমাণ কাজ না দেই, তাহলে কিন্তু সবচেয়ে লস হচ্ছে হিউম্যান পটেনশিয়াল। এই 8টার মধ্যে আসলে এই সবচেয়ে পরে বোধহয় অ্যাড হয়েছে। ঠিক আছে, তো এই ওয়েস্ট যদি আমরা রিডিউস করতে পারি যে কোনো কাজে, আপনার ডেইলি লাইফে, আপনার অপারেশনে, আপনার প্রজেক্টে, বা আপনি যে কাজে ইনভলভ, দেখবেন যে এই 8টা কোনো না কোনো আছে, এগুলো যদি রিডিউস করতে পারেন দেখবেন যে আপনার আসলে অনেক প্রোডাক্টিভিটি অনেক বেড়ে গেছে। ঠিক আছে, হুম। সো এগুলো হচ্ছে লিনের 8টা ওয়েস্ট। এবার আমরা নেক্সট একটা কনসেপ্টে আসলাম, কানবান মেথড। এটাও কিন্তু ম্যানুফ্যাকচারিং থেকে আসছে। ঠিক আছে, কানবান মানে হচ্ছে ভিজুয়াল বোর্ড। আমরা যে কাজগুলো করতেছি সেটা যাতে ভিজুয়ালি একদম, হ্যাঁ, সবাই দেখতে পারে যে কি হচ্ছে কাজটা।
ঠিক আছে। তো এখানে দেখেন আমরা এখানে কিন্তু কানমানের কয়েকটা কিন্তু প্রিন্সিপাল আছে। আমি এখানে 7টা দিয়েছি, আমাদের বইয়ে দেখবেন 6টা আছে। যাই হোক 6-7 কাছাকাছি। তো প্রথম হচ্ছে যে আমি যেভাবে কাজ করতেছি সেই ওয়ার্কফ্লোটা যাতে ভিজুয়ালাইজ করা যায়, দেখা যায় যে আমি কোন স্টেপে, আমি পুরো কাজটা করতে কি কি স্টেপ আছে এবং কোন স্টেপে এখন কোন কাজটা আছে এবং কে করছে। হ্যাঁ, এরকম আমরা ভিজুয়ালাইজ করি সব কাজগুলো। যেমন এখানে এখানে দেখেন একটা কানবান বোর্ড এঁকেছি আমরা। ধরেন আমরা এক্সাম্পলটা আসলে একটু সফটওয়্যার এক্সাম্পল হয়ে গেছে, যে আমরা সফটওয়্যার ডেভেলপ করতেছি। তাহলে কি এই 8টা আইটেম নিয়ে আমরা কাজ শুরু করবো, এটা এখন রেডি স্টেজে আছে। মানে কাজ শুরু করার জন্য যে জিনিসগুলো দরকার সবকিছু এখানে রেডি হয়ে আছে। এখন আমি কাজ শুরু করব এবং আমি এই 3টা নিয়ে কাজ শুরু করলাম। তো এই 3টা কি করলাম, আমি একটা শব্দ মনে রাখি, আমরা এই 3টাকে পুল করলাম। পুল খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড। কানবানে আমরা পুল সিস্টেম ইউজ করি, ও ডোন্ট পুশ। আমরা কাউকে পুশ করে দিই না। আমরা কি করি, এই লেফট কলাম থেকে রাইট কলামে পুল করে নেই। ঠিক আছে, সবসময় পুল কাজ করবে এবং অলওয়েজ লেফট থেকে রাইটে যাবে। ওকে। আমি কাজ শুরু করেছি এখানে, এটা স্টার্ট। আর এখানে ডান মানে হচ্ছে এখন আমি কাস্টমারকে দিয়ে দেবো। কাস্টমারের ছবি তো মনে আছে তাই না, কাস্টমার হুম। কোম্পানি দিবে এবং আপনার হচ্ছে ক্যাপ, হ্যাঁ, আপনার ক্রাউন থাকবে আর কি। হ্যাঁ, তো কাস্টমারকে আমরা দেবো এই যে ফুল সাইকেলটা। তাহলে এই যে 8টা দিয়ে আমরা শুরু করেছি, কাস্টমার ডিমান্ড 8টা ছিল, সেটা 8টা দিয়ে কাজ শুরু করেছি, 3টা আমি করছি। এই যে এখানে নাম্বার দেখতে পাচ্ছেন, প্রতিটা কলামের মাথায় একটা নাম্বার তাও থাকে থাকে এই নাম্বারটাকে বলা হয় ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিট। মনে আছে আমরা পড়েছিলাম গত ক্লাসে ইনক্রিমেন্টাল এবং ইটারেটিভ বোঝানোর সময়, ওই যে নাম্বার ছিল ওয়ার্ক উইথ লিমিট, ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিট। এই নাম্বারটা হচ্ছে সে ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিট। তার মানে এই কলমে একসাথে 3টার বেশি আইটেম আসতে পারবে না। ঠিক আছে, যদি একটা আইটেম এখান থেকে এখানে চলে যায়, হ্যাঁ, তাহলেই শুধুমাত্র কি হবে, তাহলে একটা ফাঁকা হবে, তখনই আমি আরেকটা পুল করে নিতে পারবো। যদি এখানে কোনো গ্যাপ না হয়, এখানে সব ধরেন রেডি হয়ে গেছে কিন্তু এখানে 3টা এখনো চলতেছে, কেউ এখানে আমরা পুশ করতে পারবো না, যার একটা 4 নম্বর পুশ করে দিল, পুশ নিষেধ। কি করব, যখন একটা এখানে ফ্রি হবে তখনই যারা এখানে কাজ করে, এখানে কলামে এখানে লেখা থাকে যে কে কাজ করতেছে, এই 2জন হয়তো এখানে কাজ করতেছে, তারা তখন একটা আইটেমকে কি করে নেবে, পুল করে নেবে। ঠিক আছে। আর এখানে দেখেন ডটেড লাইন দেখতে পাচ্ছি একটা। ডটেড লাইনটা আসলে অনেকে ইউজ করে আবার অনেকে ইউজ করে না। হ্যাঁ, ডটেড লাইন মনে হচ্ছে যে আমার এই 2টা কাজ অলরেডি শেষ হয়ে গেছে, ফলে আমি এটা এখানে জাস্ট টেম্পোরারি রাখছি, যে আমার এই যে কাজটা নিয়েছিলাম এই কাজটা শেষ হয়ে গেছে, এনিওয়ান ক্যান পিক ফ্রম দিস টু। কিন্তু এখানে পিক করতে পারবে না, এই স্টেপে যারা কাজ করছে, ধরেন এখানে একজন কাজ করতেছে, পিক করতে পারবে না কারণ অলরেডি তার কাছে 2টা আছে। হ্যাঁ, তো যদি এখানে তার জন্য রেডি হয়ে আছে কিন্তু সে নিতে পারবে না কারণ তারই এখনো 2টা আছে। যখন সে একটা এখানে দিয়ে দিতে পারবে যে এটা এখানে নিয়ে আসলাম আমি, তার মানে একটা এখন ফ্রি হলো, তাইলে আমি এখন একটা এখানে নিয়ে আসবো ফুল করে। ঠিক আছে, এইভাবে এই যে রেডি স্টেজ থেকে বিভিন্ন কাজ করে আমরা কাস্টমারের জন্য একদম ডান করে ফেলি। এখন তার মানে কি, এখন আমরা এটা কাস্টমারকে ডেলিভারি দিতে পারবো। এই যে স্টেপ বাই স্টেপটা কাজ করলাম, এইটাকে আমরা বলতেছি কানবান মেথড। সবকিছু ভিজুয়ালাইজ আছে, ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিট আছে, তারপরে কে কাজ করতেছে একদম দেখা যাচ্ছে যে এখানে এই 2জন কাজ করতেছে, বা অনেকে আবার কার্ডের মধ্যেও লিখে দেয় যে এই আইটেমটা এই করতেছে, এই আইটেমটা এই 2জন করতেছে, এরকম লিখে দেয় অনেক, বা আপনি এখানেও দিতে পারেন। আর একটা কি আছে এখানে দেখবেন যে এখানে লেখা নাই কিন্তু এখানে আসলে ইয়া থাকে, আহ, এই যে এইটা 4 নম্বরটা, মেক প্রসেস পলিসিস এক্সপ্লিসিট। এই কলামে থাকার জন্য কি কি ক্রাইটেরিয়া মিট করতে হবে সেটা এখানে লেখা থাকে প্রতিটা কলামের নিচে। এই কলামে যে আইটেম গুলো থাকবে তার কি কি ক্রাইটেরিয়া থাকলেই সে শুধু এই কলামে থাকতে পারবে, এবং কি কি ক্রাইটেরিয়া মিট করলে এটা আসলে এখান থেকে এখানে আসতে পারবে, সেই পলিসি প্রসেস গুলো, হ্যাঁ, এটা আসলে একদম ক্লিয়ারলি বলা থাকে, এখানে লেখা থাকে। এটা এরকম না ফিক্স, এটা আসলে কাজ করতে করতে আপনি আরো ইমপ্রুভ করবেন, চেঞ্জ হবে, আপডেট হবে, কিন্তু এক্সপ্লিসিটলি বলা থাকবে যে আমি এই কলামে যেটা আসবে তার কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, এই কলামে কি কি কাজ করা হবে, এবং কাজ করার পরে কোন স্টেজে গেলে এটা আমি পরের কলামে পুল করে নিতে পারবো। এই প্রসেস পলিসি বা কোন একটা রুলস, এগুলো সবই এখানে ক্লিয়ারলি
এই কলামের নিচে বা অনেকে উপরে লেখে, মানে লিখে নিচে লেখা হয়, এরকম পয়েন্ট আকারে লেখা হয়। এবং সব এক্সপ্রেসিভ, মানে একদম ভিজুয়ালি দেখা যাচ্ছে, কোনো গোপন নাই কিন্তু। হ্যাঁ, ওকে। ফ্লোটা ম্যানেজ করতে হবে কেন, কিভাবে ফ্লো ম্যানেজ করতেছি আমরা কি বুঝতে পেরেছি? ফ্লো কিভাবে ম্যানেজ করতেছি কানবানে? কয়েকটা ওয়েতে, তাই না? লেফট থেকে রাইটে যাচ্ছে অলওয়েজ, ফুল সিস্টেম ইউজ করতেছি এবং ওয়ার্ক ইন প্রোগ্রেস ইউজ করতেছি আমরা। কখনোই একটা উইথ লিমিটের বেশি কোথাও দেওয়া যাবে না বা নেওয়া যাবে না। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা ফ্লোটা ম্যানেজ করছি। তো এখন প্রশ্ন প্রশ্ন আসতে পারে না যে আমি 8টা কোথা থেকে দিলাম, 3 কোথা থেকে দিলাম, 2 কোথা থেকে দিলাম। এটা আসলে ইনিশিয়ালি সবাই প্ল্যান করে দেয় যে আমরা একসাথে 3টার বেশি কাজ করব না, ফোকাস ওয়ান টাস্ক এট এ টাইম, বা ফোকাস থাকার জন্য। একসাথে অনেক কাজে ফোকাস করলে একটাও হবে না ভালো। তো এই নাম্বারটা কিন্তু আপনি যখন একবার শেষ করলেন, আরেকবার শেষ করলেন, হয়তো 1 মাস পর পর আপনি দেখবেন যে আসলে এটা কি 8 রাখা দরকার, এটা কি 3 রাখা দরকার, নাকি আরো বাড়ানো যায়। কখন বাড়ানো যাবে? যদি দেখেন যে এরা বসে আছে, হ্যাঁ, তারা দেখা গেল সবই শেষ করছে, পুরো ফাঁকা পড়ে আছে, কোনো কাজ এখান থেকে নিতে পারছে না, কারণ এটা এখন রেডি হয়নি। তার মানে কি বুঝতে পারছে যে এখানে আসলে একসাথে আরো 4টা 5টা কাজ দিলে, হ্যাঁ, তাইলে আসলে এটা সবাই, সবার ইনভলভমেন্টটা বা প্রোডাক্টিভিটি বাড়বে। তখন আমি হয়তো সংখ্যাটা বাড়াই দিই। আবার এরকম হতে পারে কোনো জায়গায় দেখা গেল যে এখান থেকে 2টা আইটেম নড়তেইছে না, 2 সপ্তাহ পার হয়ে গেছে, এখানে আছে। এই সিচুয়েশনটাকে আমরা বলি বটল নেক সিচুয়েশন। হ্যাঁ, কানবানের 2টা সিচুয়েশন হয়, একটাকে বলা হয় স্টার্ভিং, একটু লিখে রাখেন, স্টার্ভিং। একটাকে বলা হচ্ছে বটল নেক। হুম, ঠিক আছে। বোটল নেক মানে কি? প্রথম যে সিচুয়েশনটা বলতেছিলাম যে আমার কাজ শেষ, আমি বসে আছি, মানে আমি ক্ষুধার্ত কাজের জন্য, এটাকে আমরা বলি স্টার্ভিং সিচুয়েশন। 3টা করেছি, আরো 2টা করতে পারি, আমি বসে আছি, আমার হাতে কোনো কাজ নেই, এটাকে বলে স্টার্ভিং সিচুয়েশন। তখন আমি বুঝলাম যে এখানে নাম্বারটা বাড়াতে হবে। আবার কোথায় এরকম হতে পারে যে এই 2টা কাজ হচ্ছেই না, যদি না হয় তাহলে কি হবে? কাস্টমার কিন্তু ডেলিভারি পাচ্ছে না, হুম। বা ধরেন এই স্টেজে কাজ হচ্ছে না, এটা 1 সপ্তাহের মধ্যে হওয়ার কথা, 2 সপ্তাহ ধরে হচ্ছে না, তার মানে কি এরা কিন্তু কি হবে, এরা কিন্তু দেখা যাবে বসে থাকবে যে এরা, কারণ এদের কাজ তো শেষ। তার মানে কি বোটল নেক তৈরি হয়ে গেছে এই জায়গায়। তার মানে আমাদের প্ল্যান করতে হবে, তাহলে মনে হয় এখানে লোক বেশি দিতে হবে, বা যে বসে আছে সে হয়তো এখানে ইনভলভ হয়ে হেল্প করতে পারে। এরকম ডিসিশন গুলো আপনি প্রতিটা 1 মাস বা 2 সপ্তাহ পর পর আপনি ডিসাইড করবেন। এই চেঞ্জ গুলো, নাম্বার গুলো চেঞ্জ হবে, সংখ্যাগুলো চেঞ্জ হবে। ঠিক আছে, আইটারেট হবে। হুম। এইভাবে আমরা ফ্লোটাকে ম্যানেজ করবো, এবং সবচেয়ে অপটিমাম ফ্লো ধীরে ধীরে কিন্তু ইভলভ হতে থাকবে। এরকম না প্রথম দিনে ইভলভ হবে। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি ইভলভ এক্সপেরিমেন্টালি। আর ফিডব্যাক লুপ মানে প্রতি 2 সপ্তাহ বা 1 মাস পর পর কানবান যারা ইউজ করে তারা রেট্রোস্পেক্টিভ করে যে আমরা এটা কি ঠিক আছে প্রতিটা ইয়াতে, এখানে কি 2 জন লাগবে নাকি 3 জন লাগবে, নাকি এখানে একজন দিয়েছি আমরা 2 জন লাগবে, মোর এক্সপিরিয়েন্স লোকজন লাগবে এখানে, নাকি জুনিয়র হলেই হয়। এরকম আমরা বিভিন্ন লার্নিং গুলো যেটা হবে 2 সপ্তাহ বা 1 মাস পর পর, সেগুলো আমরা কি করবো, ফিডব্যাক নিয়ে নিয়ে আরো আমাদের প্রোডাক্টিভিটিকে ইমপ্রুভ করার চেষ্টা করবো। ঠিক আছে, এই যে আপনারা ফ্যাক্টরিতে দেখবেন, মানে হোন্ডা ফ্যাক্টরি বা সিমেন্ট ফ্যাক্টরি বলা আছে যে আমার প্রতিদিন কিন্তু, আমি হোন্ডা ভিজিট করেছিলাম, হোন্ডা বাংলাদেশের যে হোন্ডা কারখানা, সেখানে গিয়ে দেখলাম যে সাইনবোর্ডের মধ্যে লেখা আছে যে এখন পর্যন্ত কয়টা মোটরসাইকেল অলরেডি ট্রাকে উঠে গেছে। শুরু হয় ইঞ্জিন থেকে, ইঞ্জিনটা আসে বাইরে থেকে, ওইটা শুধু বাইরে থেকে আসে, আর সবকিছু বাংলাদেশে তৈরি হয়, ম্যানুফ্যাকচার হয়। তো একদম ওখান থেকে শুরু হয়ে গেল, ইঞ্জিনটা লাগাচ্ছে বডির মধ্যে, এরপর একদম ফ্লো দিয়ে যাচ্ছে। এবং যখনই একটা পাস হয়ে যাচ্ছে, একদম গাড়িতে উঠে যাচ্ছে, সঙ্গে সঙ্গে সংখ্যা বেড়ে যাচ্ছে। এবং দেখলাম যে ওদের ডেইলি, ওই সময় যখন আমি গিয়েছিলাম, ওদের 468টা হচ্ছে ডেইলি প্রোডাকশন। তো দেখাচ্ছিল যে গতকাল ছিল 468, আজকে কয়টা হয়েছে এখন পর্যন্ত। এবং এটা কিন্তু জাস্ট 1-2 মিনিট পর পর কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখানে কিন্তু এইসব দেখে আসলে ফ্লোটাকে এমন অপটিমাইজ করা হয়, আমার 500 লাগবে, তাহলে আমার দেখতে হবে যে আমার কোন কোন স্টেপে আসলে টাইম কনজিউম হয়ে যাচ্ছে, বা কোথায় আসলে আরো একটু রিসোর্স লাগবে। এই বটলনেক গুলো, স্টাফিং সিচুয়েশন, বটলনেক সিচুয়েশন গুলো ফাইন্ড আউট করে এমন ভাবে করা হয় যাতে আসলে প্রোডাকশনটা বাড়ানো যায়। একটা প্রোডাকশন লাইনে হচ্ছে না, আমার ডিমান্ড অনেক বেড়ে গেছে, দেখা গেলো আমার প্রতিদিন আসলে 800টা মোটরসাইকেল দরকার, তখন হয়তো আমাদেরকে আরেকটা প্রোডাকশন লাইন তৈরি করতে হবে। এইভাবে কিন্তু প্রোডাকশনে কানবান মেথড ইউজ করে কিন্তু আমরা অপটিমাম প্রোডাকশন করি, বা অপটিমাম অপারেশন ইনিশিয়েট করি। ঠিক আছে, আসলে এখানে আমরা একটু
তিনটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে আসলে এই যে আমরা কানবান বলতেছি এবং কয়েকটা কনসেপ্ট আমরা দেখলাম, কানবানে আসলে কিভাবে মেজার করা হয়। হ্যাঁ, এখানে মেজারমেন্টের জন্য বা কিছু ম্যাট্রিক্স ইউজ করি আমরা, সেটাকে বলা হয়, একটা হচ্ছে লিড টাইম, একটা হচ্ছে সাইকেল টাইম, একটা হচ্ছে থ্রুপুট। হ্যাঁ, থ্রুপুটটা সবচেয়ে ইজি। যেমন আমি বললাম যে হোন্ডা, বাংলাদেশের হোন্ডা আপনার প্রতিদিন 468 মোটরসাইকেল তৈরি করে। তাহলে আমি বলতে পারি না যে পার ডে বাংলাদেশ হোন্ডার প্রোডাকশন ক্যাপাবিলিটি হচ্ছে বা থ্রুপুট হচ্ছে 468 পার ডে। এটাকে আমরা বলি থ্রুপুট। মানে আমার পুরো প্রোডাকশন থেকে প্রতিদিন কি পরিমাণ আইটেম, একদম ফিনিশড আইটেম তৈরি হচ্ছে, এটাকে আমরা বলি থ্রুপুট। কোন একটা প্রসেস হতে পারে বা পুরো প্রোডাকশন সিস্টেম হতে পারে। আমাদের যেটা গার্মেন্টস হয়, গার্মেন্টস বললাম যে আমরা পার ডে 10,000 টি শার্ট তৈরি করি, তাহলে আমরা বলতে পারি যে আমাদের থ্রুপুট হচ্ছে পার ডে 10,000। কোন একটা পিরিয়ডে কি পরিমাণ ফিনিশ গুড আমরা তৈরি করছি বা কোন একটা প্রসেস ফুল কমপ্লিট করছি, কয়টা আইটেম। হ্যাঁ, কোন একটা পিরিয়ডে, আমি একদিন বলতেছি, এটা এক মাসে হতে পারে, এক এক সপ্তাহে হতে পারে। হ্যাঁ, পার পিরিয়ড আমরা কি পরিমাণ আইটেম তৈরি করছি, ফিনিশ করছি, এটাকে বলা হয় থ্রুপুট। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি হবে, এটা যদি একদিনে হয় তাহলে আমাদের কিন্তু দুইটা, আমাদের থ্রুপুট হচ্ছে পার ডে 2। আর লিড টাইম কি, লিড টাইমটা আমরা অনেকেই শব্দটা ইউজ করি। লিড টাইম মানে হচ্ছে কাস্টমার যখন কোন একটা জিনিস চেয়েছে, রিকোয়েস্ট দিয়েছে, সেখান থেকে কাস্টমারকে দেওয়া পর্যন্ত যে সময়টা, এটাকে বলি আমরা লিড টাইম। অর্ডার প্লেস করার কতদিনের মধ্যে ডেলিভারি পাবে সেটা। হ্যাঁ, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের লিড টাইম। আর আরেকটা আছে সাইকেল টাইম। সাইকেল টাইম মানে হচ্ছে কাস্টমার কিন্তু এখানে রিকোয়েস্ট দিয়েছে এই জায়গায়, কিন্তু আমার টিম কাজ শুরু করছে কখন, এই জায়গা থেকে। এক স্টেপ পরে, হ্যাঁ। হ্যাঁ, তার মানে আমার টিম যখন কাজ শুরু করে ওই জিনিসটার উপরে, আইটেমটার উপরে, এবং সাইকেলটা কোন দিকে? সর্বোচ্চ ফিনিশ করে কাস্টমারকে রেডি করা পর্যন্ত, এই টাইমটাকে বলা হয় সাইকেল। সাইকেল। তার মানে আপনার সাইকেল টাইম যত বাড়বে হুম। তত কি আপনার টাইমে বেড়ে যাবে, কাস্টমার দিতে পাবে। লিড টাইমও বেড়ে যাবে, জি। তো আমরা যদি এই যে সব জায়গায় কাজ করি যে কিভাবে টাইম কমানো যায়, লিড টাইম বা সাইকেল টাইম যদি আমরা কমাতে পারি, তাহলে কিন্তু কাস্টমারের লিড টাইমে কমে যাবে এবং খুব কুইকলি কিন্তু কাস্টমার পাবে। হ্যাঁ, তো সাইকেল টাইম, লিড টাইম দিয়ে কিন্তু আমরা প্রসেসের এফিসিয়েন্সি বের করতে পারি। প্রসেস এফিসিয়েন্সি, কিছু ফর্মুলাও আছে কিভাবে প্রসেস এফিসিয়েন্সি বের করা যায়। এই লিড টাইম এবং সাইকেল টাইম দিয়ে আমরা মানে বের করতে পারি। ওই ফর্মুলা আমাদের দরকার নেই, এমনি বুঝতে পারছি যে যদি আমরা সাইকেল টাইম যদি কমাতে পারি, অটোমেটিকলি কিন্তু লিড টাইম কমে যাবে। কমে যাচ্ছে। তো আমরা বুঝতে পেরেছি লিড টাইম হচ্ছে কাস্টমারের অর্ডার প্লেস থেকে ডেলিভারি পর্যন্ত লিড টাইম। আর সাইকেল টাইম হচ্ছে যখন আসলে কাজ শুরু করবো আমি, তখন থেকে ডেলিভারি পর্যন্ত হচ্ছে সাইকেল টাইম। তাহলে আমরা যদি একটা ছোট এক্সাম্পল দিই, টেইলর কাপড় বানায় না, টেইলর। তো জি আমি স্যার। আমি একটা কাপড় বানানোর জন্য দিলাম। এখন দেখবেন ঈদের সময় কিন্তু খুব হয়ে যায়, তাই না? কাপড় বানানো দেখবেন যে প্রচুর সময় লাগে। জি স্যার। এবার 1 মাস 2 মাস আগে থেকে না দিলে আপনি এটা পাবেন না আসলে ঈদের আগে। তার মানে সে শুধু অর্ডার নিচ্ছে, কাজ কি শুরু করতে পারছে? না। হ্যাঁ, কারণ কিন্তু লিড টাইম অনেক বেশি। এখন দেখবেন যে এখন যদি যান আপনি, এক সপ্তাহের মধ্যে সব জিনিস আপনাকে দিয়ে দিবে, কিন্তু ওই সময় ঈদের সময় দেখবেন 1 মাস 2 মাস লাগতেছে। কারণ কি, লিড টাইম অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, তো মানে অর্ডার কাস্টমার নিচ্ছে কিন্তু সে কাজ শুরু করতে পারছে না, কারণ অলরেডি তার কাছে আরো 100টা অর্ডার আছে। তো লিড টাইম হচ্ছে যখন অর্ডার দিয়েছে ডেলিভারি পর্যন্ত, আর সাইকেল টাইম হচ্ছে যখন সেই টেইলর আসলে আপনার ডিসি নিয়ে কাজ শুরু করেছে। হ্যাঁ, করে হয়তো 2 দিনই লাগবে, কিন্তু আগে শুরু করতে পারি নাই, যেহেতু অলরেডি তার অনেক কাজ ব্যাকলগে চলে আছে। তাহলে আমরা এই কথাটা বলতে পারি না যে সাইকেল টাইম ইজ দ্য সাবসেট অফ লিড টাইম। ইয়েস স্যার। ঠিক আছে না? তো তাহলে আমরা যদি কানবান ইউজ করি কোনো জায়গাতে, সেটা প্রজেক্ট হোক, প্রসেস হোক, অপারেশন হোক, তাহলে আমরা কিন্তু সাইকেল টাইম, লিড টাইম কমিয়ে কিন্তু আমরা থ্রুপুট বাড়াতে পারি। বাড়াতে হবে। ঠিক আছে, আসল টার্গেট কি, থ্রুপুট বাড়ানো, কত বেশি আমি ডেলিভারি দিতে পারি কাস্টমার। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এই কনসেপ্টটা ইউজ করতে পারি প্রজেক্ট ম্যানেজমেন্টে, যে আমার কি কি কাজ আছে সেই কাজগুলো এখানে নিলাম, এবং ধরেন 2 সপ্তাহে আমি টার্গেট করলাম যে কাজগুলো আমি করতে থাকবো, কাস্টমার ডিমান্ড গুলো,
এবং প্রতিটা স্টেপ, এই স্টেপে কোন তিনটা জিনিস আছে, তার মানে কি? তার মানে এইটা বলে দিচ্ছে না যে এই তিনটার উপরে আসলে এই কাজটা হচ্ছে। জি স্যার। আপনার কিন্তু কোনো কিছু বলার দরকার নেই যে এটা কোন স্ট্যাটাসে আছে। আপনি জানেন যে এটা এখন এই কাজটা এখানে হচ্ছে। যখন দুইটা আইটেম এখানে আছে তার মানে কি এখানে প্রোগ্রামিং শেষ, ডান হয়ে গেছে। যখন এই দুইটা এখানে আছে তার মানে কি কোন স্ট্যাটাস আছে দুইটা আইটেম? সিস্টেম টেস্ট আছে। সিস্টেম টেস্টিং চলতেছে, ঠিক আছে? সো এটার দ্বারা কি এই এটাই বোঝাচ্ছে মানে সে 8টা অর্ডার নিয়েছে কিন্তু মানে সেকেন্ড স্টেপে 3টা কাজ শুরু করছে, এরকম কিছু? আবার আবার বলেন প্রশ্ন। মানে মানে একজন টেলর মানে 8টা কাপড়ের অর্ডার নিয়েছে, আর হুম, ডেভেলপে যে থ্রি দিছে মানে তার মানে বোঝা যাচ্ছে যে এখানে সে 3টা কাপড়ের কাজ শুরু করছে, এরকম কিছু? হ্যাঁ, তিনটা কাজ সে শুরু করেছে এবং টেইলরিং এর কাজের স্টেপ গুলো তো ডিফারেন্ট হবে। ধরেন এখন কাটিং চলতেছে, তখন এটা একটা কলমের টাইটেলটা হতো কাটিং করা। আচ্ছা। তারপর হয়তো আপনার সুইং হতো, তারপর হয়তো কি বলে বোতাম লাগানোর কাজ হতো। হ্যাঁ, আচ্ছা। তারপর হয়তো ইস্ত্রি একটা হতো। কাপড়ের কাজে হয়তো 8টা স্টেপ বুঝাইতে পারি হ্যাঁ, আমরা। সেই 8টা স্টেপই আপনার প্রতিটা কলামের হেডিং হবে, ঠিক আছে? হুম। আচ্ছা। আর যিনি মাস্টার টেইলর উনি কিন্তু কি করতেছেন দেখবেন, মাস্টার টেইলর ধরেন এখানে আছে, সে খালি কি করতেছে কেটে দিচ্ছে, তাই না? ডিজাইন হ্যাঁ। করে কেটে দিচ্ছে। সে কিন্তু একসাথে একটা কাজ করে সে এখানে পাঠে নেক্সটটাকে যখন হয়ে যাচ্ছে তখন তার আরেকজন পুল করে নিচ্ছে যে এখন সুইং করবে। হুম। এভাবে আচ্ছা। কিন্তু একজন পেলে একটা কাজই কিন্তু ফোকাস আছে, এটা ইন্টারেস্টিং কানবানে। হুম। আমি কিন্তু এই কাজগুলোতে আমি ইনভলভ না, আমার কাজ হচ্ছে শুধু কাটিং করা। হুম। হ্যাঁ, পরের কাজ সুইং করা। দেখবেন হুম। গার্মেন্টস এইভাবে কাজ হয়, যে যেটা কাজ শুধু ওটাই করতেছে। জি স্যার, মানে হ্যাঁ। গার্মেন্টস এর যে লাইন বলি আমরা স্যার, প্রোডাকশন লাইন, এটা আসলে তাহলে স্যার পুল মেথডে চলে। ফুল বাকেট, হ্যাঁ অলওয়েজ। আপনি দেখবেন যে কাজ শেষ হয়ে গেলে একটা বাকেট থাকে, বাকেটে সে রেখে দেয়, পাশের জন হ্যাঁ। কিন্তু ফুল করে নেয়। ইয়েস স্যার। আর যদি আপনি রোবোটিক সিস্টেম ইউজ করেন আপনার কাছে অটোমেটিক চলে আসবে, হুম। ইয়েস। চলে আসতেছে, আপনি ইয়ে করেন। যে আমি হুম। দেখলাম যে এই সার কারখানায় বস্তা সেলাই হচ্ছে, সেটা হুম। অটোমেটেড। তো এরপরে কনভেয়ারে। হ্যাঁ, বস্তাটা ওপেন হয়ে যাচ্ছে, সার পড়তেছে, পরের স্টেপে যে যাচ্ছে সে আবার ওটা ধরে রাখতেছে এইভাবে। এটা সেলাই হয়ে যাচ্ছে, পরে আবার সে দিয়ে দিচ্ছে অটোমেটিকলি। সে জাস্ট খালি ওই জায়গাটা শুধু ওটুকুই কাজ করতেছে। জি স্যার। তো এই জন্য আমরা ম্যানেজমেন্টের এখন একটা টেকনিক বলি যে আসলে প্রোডাক্টিভিটি বা প্রোডাক্ট আমরা যদি বলতে চাই যে আমরা অনেক বেশি প্রোডাক্টিভিটি তৈরি করতে চাই, তাহলে কিন্তু ফোকাস ওয়ান টাস্ক এট এ টাইম করতে হবে আর কি। হ্যাঁ, একাধিক কাজে যদি আমি একাই ইনভলভ হয়ে যাই তাহলে আসলে কাজের কোয়ালিটিও খারাপ হবে এবং কাজটা অত দ্রুত হবে না। হ্যাঁ, ওকে, তাহলে এই যে কনসেপ্ট গুলো আমরা আলোচনা করলাম, প্রায় অনেক আলোচনা করলাম, আধা ঘন্টা ধরে। এই জিনিসগুলো কিন্তু আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টে ইউজ করতে পারি, হুম। ঠিক আছে? তো এটাকে আমরা কানবান মেথড বলি। এবং আমরা কিন্তু দেখেছিলাম যখন ইটারেটিভ, ইনক্রিমেন্টাল এবং অ্যাডাপটিভ পড়েছিলাম, মনে আছে চ্যাপ্টার 3? জি স্যার। তখন কিন্তু দুইটা ফিগার দেখেছিলাম। প্রথম ফিগারটা ছিল স্কাম বলেছিলাম আমি, যেখানে টাইম বক্স গুলো ফিক্স ছিল। হুম। আর পরেরটাকে বলেছিলাম কানবান, যেখানে টাইম বক্স ফিক্স থাকে না। এখানে আসলে টাইম বক্স ফিক্স থাকে না। এই আপনার ডিমান্ডের উপর বেস করে টাইম কখনো 2 সপ্তাহ হয়, কখনো 4 সপ্তাহ, কখনো 6 সপ্তাহ হয়। হুম। এখানে টাইম ফিক্স রাখা হয় না। হ্যাঁ, আপনি ট্রাই করবেন এগুলোকে কমিয়ে থ্রুপুট বাড়ানো। হুম। এই ছবিটাও গত ক্লাসে আমরা ভাইয়া, দেখেছিলাম। আমাদেরকে একটু নামাজে ব্রেক দেওয়া যাবে না এখন? হ্যাঁ, নামাজ মাগরিবের আজান দিয়েছে। হ্যাঁ, জি, এখনই যাবো আমরা। জাস্ট এই একটু একটা স্লাইড বোধহয় আছে। তো এটা আমরা আগে দেখেছি, তাই না? বিইং এজাইলটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ডুইং এজাইল হচ্ছে পরে, ঠিক আছে? এটা হচ্ছে কারেক্ট ওয়ে। এই ছবিটা কি আমরা আগে দেখেছিলাম? হুম। এটা দেখানো এরকম হয় একটা নাই। ছবি। এই হ্যাঁ, টাইপের আরেকটা ছবি ছিল, এটা এরকম দেখানো। হ্যাঁ রাইট, এই টাইপের একটা ছবি দেখেছিলাম। তো সেম, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা থেকে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসার অনেক চান্স আছে। চ্যাপ্টার 2 থেকে যে। হ্যাঁ, এই ছবিটা থেকে পরীক্ষা আসতে পারে। হুম। এখানে দেখেন এক্স এক্সিসে বলা হয়েছে টেকনিক্যাল ডিগ্রি অফ আনসার্টেনিটি, আছে রিকোয়ারমেন্টের আনসার্টেনিটি। হুম। তো যদি যে কাজটা হাতে নিয়েছেন সেটা যদি টেকনিক্যাল আপনার ফুল না জানা থাকে, টেকনিক্যাল কমপ্লেক্সিটি বা নতুন একটা টেকনোলজি ইউজ করতেছেন, তাহলে অনেক চ্যালেঞ্জ না? হুম। আবার যেটা না একদম নোন, সেটাতে চ্যালেঞ্জ কম থাকে। তো হুম। যদি আপনি দেখেন টেকনোলজি, সেম টাইপের টেকনোলজি ইউজ করছেন আর রিকোয়ারমেন্ট ওইভাবে চেঞ্জ হবে না, তাহলে ওটা আসলে সিম্পল টাইপের প্রজেক্ট। হুম। এবং সেখানে আমরা কি এটা কি কি অ্যাপ্রোচে করতে পারি? লিনিয়ার অ্যাপ্রোচ। হ্যাঁ, লিনিয়ার অ্যাপ্রোচ মানে প্রেডিক্টিভ অ্যাপ্রোচে করতে পারি। প্রেডিক্টিভ অ্যাপ্রোচ। আগের ছবিতে ছিল প্রেডিক্টিভ, এখানে প্রেডিক্টিভ। কি বলতেছে লিনিয়ার অ্যাপ্রোচে করতে পারি। হুম। আর যেখানে আনসার্টেনিটি অনেক বেশি টেকনোলজির আর রিকোয়ারমেন্ট বারবার চেঞ্জ হচ্ছে, তার মানে কমপ্লিকেটেড এবং কমপ্লেক্স,
এই হুম দুই জায়গায় অ্যাডাপটিভ কিংবা অ্যাজাইল হচ্ছে বেশি ফিট হয়। বেসিক্যালি হুম। আর যেখানে দুইটাই হাই, টেকনোলজি বারবার চেঞ্জ হচ্ছে বা চ্যালেঞ্জিং টেকনোলজি, হ্যাঁ আমরা জানি না যে কিভাবে করবো না করবো, আগে করি নাই কখনো। আবার রিকোয়ারমেন্টটা খুবই ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হবে, সেটাকে আমরা বলি ক্যাওয়াস সিচুয়েশন। ক্যাওয়াস সিচুয়েশন আসলে কোনো কিছুই ফিট না, না প্রেডিক্টিভ না অ্যাজাইল, ফান্ডামেন্টালি রিস্কি। ওই প্রজেক্ট না করাই ভালো। আর প্রজেক্ট যদি না করে করতেই হয়, যদি করতে হয়, রিস্ক হাই থাকলে কিন্তু আমরা প্রজেক্ট করি না। হ্যাঁ, রিস্ক কিন্তু একটা ইন্ডিকেটর। প্রজেক্ট হাই হুম রিস্কের প্রজেক্ট আমরা নর্মালি যায় না, কোনো বিজনেস ওরকম কোনো অপরচুনিটি নেয় না। যদি নেয়, যার সেটা ডিপেন্ড করে সে আসলে কিরকম রিস্ক নিতে চায়। তা যদি কাওয়াস সিচুয়েশন হয়, তাহলে এক তো হয়তো আমরা প্রজেক্টটাই নেবো না, যেহেতু ফান্ডামেন্টালি রিস্কি। আদারওয়াইজ কি করবো আমরা, আমরা হয়তো খুবই ছোট ছোট করে নেব। হ্যাঁ, খুবই ছোট্ট জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখবো যে আসলে হয় কিনা। তারপর নেক্সট বড়টা নেবো, নেক্সট বড়টা নেবো, এইভাবে। হ্যাঁ, একবারে বড় কোনো চাঙ্ক অফ কাজ নেব না, যেটা আমরা নট শিওর যে এটা আসলে ফেল করবে না পাস করবে। যেটাকে আমরা বলি ক্যাওয়াস সিচুয়েশন। এবং সেখানে আসলে না অ্যাজাইল ফিট না প্রেডিক্টিভ ফিট, তখন আসলে আমরা খুব স্মল পোর্শন নিয়ে এক্সপেরিমেন্ট করে প্রোটোটাইপ তৈরি করে দেখি, দেখে তারপর আসলে নেক্সট স্টেপটা নেই। বাট এই ক্ষেত্রে কি স্যার অ্যাজাইল প্র্যাকটিস চেষ্টা করে স্যার, একবার দুইবার তো ট্রাই করে না স্যার? হ্যাঁ, সেটা তো করবে, সেটা তো বললাম যে ট্রাই করা, আসলে এক্সপেরিয়েন্স চালাও, তারপরে দেখ। জি স্যার। হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই কোশ্চেন গুলোকে আমরা সলভ করেছিলাম গত ক্লাসে, না মনে হয় না? না না, স্যার। আচ্ছা, তাহলে দেখেন একটা আমরা। সলভ করেছিলাম ওখানে। তাই? আচ্ছা, 11-12টা কোশ্চেনের একটা আগে দেখিয়েছিলাম। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। দেখেন এখানে তাহলে এই প্রশ্নটা আনসার কি হবে, সবাই সি স্ক্রিনে দেখো। হবে। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস বেস্ট ডেসক্রাইব দ্য অ্যাজাইল ম্যানিফেস্টো। অ্যাজাইলের ভ্যালুজ এবং প্রিন্সিপাল গুলো যে ডকুমেন্টে লেখা হয়েছে ওটার নামে অ্যাজাইল ম্যানিফেস্টো। হ্যাঁ, ওকে। তাহলে আমরা জানি যে যেটা আসলে মাইন্ডসেট তৈরি করতে আমাদের হেল্প করবে, তাই না? ওকে, এখানে সবাই একটু জিনিস খেয়াল করেন যে আসলে এখানে সবগুলো অ্যান্সারই কারেক্ট না? কারেক্ট। হ্যাঁ, হ্যাঁ, আমরা মনে রাখতে হবে পিএমপি এখানে চাইছো বেস্ট। দেখেন, হ্যাঁ, বেস্ট। পিএমপি এক্সামে সবসময় আসলে বেস্ট আনসারটা চাবে আপনাকে। যেখানে চারটা প্রশ্নের মধ্যে একটা, যেখানে মাল্টিপল চয়েস একটাই আনসার, সেখানে মনে রাখতে হবে কারেক্ট হলে হবে না, কিন্তু বেস্টটা ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, শুধু কারেক্ট পেয়ে খুশি হলে হবে না, বেস্টটা ফাইন্ড আউট করতে হবে গিভেন সিচুয়েশনে যেটা বেস্ট। মানে আপনাকে যে সিচুয়েশনটা বলবে, এখানে তো ওয়ান লাইনের কোশ্চেন, পিএমপি এক্সামে প্রতিটা এক একটা সিচুয়েশন থাকে। তো এই সিচুয়েশনে যেটা বেস্ট অ্যাপ্রোচ সেটাকে আসলে আনসার দিতে হবে, কারেক্ট হলে হবে। সেকেন্ড কোশ্চেনে অ্যান্সার চাচ্ছি আমরা, হোয়াট ইজ দ্য হাইয়েস্ট প্রায়োরিটি অফ অ্যান অ্যাজাইল টিম? কাস্টমার স্যাটিসফ্যাকশন, বি। ঠিক আছে না, সবাই এগ্রি করছি তো নাকি? এটা কাস্টমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। জি যারা এগ্রি করছি তারা কি আমরা দেখাই নাকি থামস আপ দেখাই? দেখেন আমরা থামস আপ দেখাচ্ছি না, থামস আপ থামস ডাউন, তাই না, যে আমি এগ্রি করছি না, অপোজিট। আর যদি আমরা এইভাবে দেখাই, এটাকে বলে সাইডওয়েজ মানে নিউট্রাল। সাইডওয়েজ মানে নিউট্রাল, যেদিকে ভোট বেশি যাবে বা আমার কোনো নেগেটিভ হলেও কোনো অসুবিধা নেই, পজিটিভ হলেও কোনো অসুবিধা নেই, এটাকে আমরা বলি সাইডওয়েজ। এটাকে বলি আপ যদি করি আমরা থামস আপ, থামস ডাউন মানে নেগেটিভ, থামস আপ মানে পজিটিভ, সাইডওয়েজ মানে হচ্ছে নিউট্রাল। ঠিক আছে, এই যে আমরা প্রসেসে ভোটটা নেই, এই ভোটটার একটা নাম আছে, নাম হচ্ছে রোমান ভোটিং। ঠিক আছে, রোমান ভোটিং, এটা আমাদের একটা সিলেবাসের অংশ, সামনে দেখবেন যে আছে আমাদের পড়াশোনা। ওকে, তাহলে 2 নম্বরটা হলো, 3 নম্বরটা এবার বলি আমরা। হোয়াট ইজ দ্য ফলোইং ইজ নট পার্ট অফ those workers who write content of ফাইনাল ভার্সন এ, নট নট পার্ট অফ এ স্যার। এই নট এ। একসেপ্ট, হ্যাঁ জি, নট একসেপ্ট, এগুলো দিয়ে কিন্তু অনেক প্রশ্ন পরীক্ষায় আসবে। আমরা খুব দ্রুত আনসার করতে গেলে এগুলো অনেক সময় মিস দেখি না, তো ওটা খেয়াল করতে হবে কিন্তু। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের আনসার হচ্ছে 3, মানে এ আনসার হচ্ছে আমাদের। ওকে, এবার হচ্ছে 4 নম্বরে, মিসেজ উইথ একটু বড় কোশ্চেন। হ্যাঁ, immediate delete that mistake and
A developer is principal now is building total is a possible approach to planning এই যে আমাদের রায়হান কিন্তু মনে মনে পড়তেছে না, আমরা সবাই শুনতেছি। মনে রাখতে হবে পরীক্ষায় কিন্তু এই যে পড়তেছি না আমরা, যেটা শোনা যাচ্ছে এটাও কিন্তু করা নিষেধ, আপনাকে বাতিল করে দিবে পরীক্ষা থেকে। ইউ ক্যানট মারমারিংও করতে পারবেন না। ওকে স্যার। ফেস টু ফেস কনভারসেশন। হুম। তাইলে আমাদের এখানে ইয়া ছিল না যে এটা আসলে আনসার হবে 2 নম্বরটা আসলে। হ্যাঁ, তাদেরকে মোটিভেশন করতে হবে, কাজ করার এনভায়রনমেন্ট দিতে হবে, এবং তাতে ট্রাস্ট করতে হবে যে তারা যাতে হ্যাঁ কাজ করতে পারে। সেইটা আমাদের আনসার হবে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। তো এনিওয়েজ এটা আসলে যে অ্যাপ্রোচে প্রজেক্ট ম্যানেজার কথা বলছে এটা আসলে ঠিক না, তাই না? হুম। হুম। খারাপ। 5 নম্বরটা ম্যাক্সিমাম দ্য ওয়ার্ক নট ডান। ম্যাক্সিমাইজিং দ্য ওয়ার্ক নট ডান, তাই না? এটা হচ্ছে সিম্পল, ইয়েস, প্রিন্সিপাল থেকে আসছে। সিম্পলিসিটি, ইয়েস। রাইট, রাইট। ওকে না, তাহলে কয়েকটা কোশ্চেন আমরা সলভ করলাম।